ডিজিটাল দুনিয়ার গভীরে যদি সবকিছু দেখা যায় তবে কি কিছুই আর গোপন থাকে? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম এক্সপ্লেইন ভার্চবিডিতে। আজ আমরা ডুব দেব এক রহস্যে মোড়ানো হাইটেক থ্রিলার আনন্দ মুভির ভেতরে। একটা এমন জগৎ যেখানে মানুষের চোখই হয়ে গেছে ক্যামেরা আর স্মৃতি হয়ে গেছে প্রমাণ। কিন্তু ঠিক সেইখানেই জন্ম নেয় এক অদৃশ্য আতঙ্ক। একজন মানুষ যার কোনো নাম নেই, কোনো অস্তিত্ব নেই, এমনকি কোনো ট্রেসই নেই। সে কে, আর কেনই বা সে এই নিখুঁত সিস্টেমের বিরুদ্ধে? আজকের গল্পে আছে মিস্ট্রি, টেকনো থ্রিল এবং এক রুদ্ধশ্বাস অনুসন্ধান। তাই চোখ রাখুন স্ক্রিনে, কান দিন কাহিনীতে, আর চলো একসাথে উন্মোচন করি আনন্দ মুভির গোপন অধ্যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন এক্সপ্লেইন ভার্চবিডিতে, আর জানিয়ে দিন আপনার মতে সব দেখা গেলে কি সত্যিই সব জানা যায়। এটা এক অন্যরকম পৃথিবী, একটি ভবিষ্যৎ দুনিয়া যেখানে গোপনীয়তা বলতেই কিছু নেই। তুমি চোখে যা কিছু দেখবে, সরকার ঠিক সেটাই রেকর্ড করে নেবে। প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি দৃশ্য তোমার অজান্তেই বন্দী হয়ে যাবে তথ্যের বিশাল এক ভাণ্ডারে। এখানে অপরাধ করার মতো কোনো সুযোগই নেই, কারণ এখানে সবকিছুই উন্মুক্ত, সবকিছুই নিয়ন্ত্রিত। কিন্তু ঠিক তখনই হঠাৎ আবির্ভূত হয় এক রহস্যময় মেয়ে। সে এমন একজন যে নিজের অস্তিত্বকে এই সমস্ত প্রযুক্তির চোখের আড়ালে লুকিয়ে রাখতে সক্ষম। কিন্তু কিভাবে এটা সম্ভব? কেই বা সে, আর কিই বা চায় সে এই নিখুঁত নিয়ন্ত্রিত দুনিয়ার বিরুদ্ধে? আজ আমরা প্রবেশ করব সেই অচেনা ভবিষ্যতে, যেখানে প্রাইভেসি নামের শব্দটাই ভুলে যাওয়া ইতিহাসের অংশ মাত্র। আর এই পাথরের মতো কঠিন সিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে আসছে এক নতুন হ্যাকার, যে একাই নাড়িয়ে দেবে পুরো দুনিয়ার ভিত। তো বন্ধুরা, আর দেরি না করে চলো হারিয়ে যাই আজকের এই টানটান উত্তেজনায় ভরা রহস্যময় মুভির গল্পে। ওয়েলকাম টু এক্সপ্লেইন ভার্চবিডি। আজকের গল্পে আমরা যে দুনিয়ায় প্রবেশ করব, সেখানে প্রতিটি মানুষের চোখে ইনস্টল করা হয়েছে এক বিশেষ ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে মানুষ যা কিছুই দেখবে সবকিছুই মুহূর্তের মধ্যে রেকর্ড হয়ে যাবে, অনেকটা নিজের ইচ্ছার বাইরে, নিজের অজান্তে। আর এখানেই শেষ নয়, এই দুনিয়ায় তুমি যদি সামনে থাকা কোনো মানুষকে দেখো, সাথে সাথেই তোমার সামনে ভেসে উঠবে তার পরিচয়, পেশা, এমনকি অতীতে যদি তার কোনো অপরাধের রেকর্ড থাকে সেটাও প্রকাশ হয়ে যাবে চোখের পলকে। এ যেন এক স্বপ্নের মতো প্রযুক্তি, আবার একই সাথে এক দুঃস্বপ্নেরও জন্ম। কারণ যখন আর কিছুই গোপন থাকে না, তখনও কি সত্যিকারের স্বাধীনতা বেঁচে থাকে, নাকি আমরা সবাই বন্দী হয়ে যাই এক অদৃশ্য শেকলে? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সামনে আসবে সেই রহস্যময় মেয়েটি, যার অস্তিত্বই এই নিখুঁত ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাবে। উত্তর খুঁজতে গিয়ে সামনে আসবে আরও গভীর, আরও ভয়ঙ্কর সত্য, একটি সত্য যা বদলে দিতে পারে পুরো দুনিয়ার চেহারা। শাল রের কথা শুনে দ্রুত ইথারে প্রবেশ করে। বন্ধুরা, এখানে বলে রাখা ভালো, ইথার হলো এমন এক সার্ভার যেখানে মানুষের জীবনের সমস্ত ডেটা সংরক্ষিত থাকে। অর্থাৎ মানুষ এখন কোথায় আছে, কি করছে, কি ভাবছে, সবকিছুই ইথারে নথিভুক্ত হয়। শাল রের ছেলের শেষ রেকর্ডিং দেখতে শুরু করে, আর তখন এক মর্মান্তিক দৃশ্য তার সামনে ধরা দেয়। ছেলেটি দাঁড়িয়েছিল একটি বড় বিল্ডিংয়ের ছাদে, হাওয়ার দোলায় তার জামা উঠছে, চোখে এক অদ্ভুত শূন্যতা। ঠিক সেই মুহূর্তে তার সেফটি অ্যালার্ম বেজে ওঠে, একটি সতর্কতা সংকেত। কিন্তু ছেলেটি কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং অ্যালার্ম বন্ধ করে দেয়। কয়েক মুহূর্ত পরেই ছেলেটি নির্দ্বিধায় লাফিয়ে পড়ে সেই উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে। তার সাথে ভেঙে যায় অনেক প্রশ্নের দালান, ভেঙে পড়ে অসংখ্য অনুত্তরিত কৌতূহল। কেন সে এমন করল? কি ছিল তার মনের গভীরে? কিছু একটা তো নিশ্চয়ই লুকিয়ে আছে, আর সেই উত্তর খুব শিগগিরই সামনে আসতে চলেছে। এরপর শাল আবার ইথার খুলে বসে। সে একের পর এক মানুষের প্রোফাইল স্ক্যান করতে থাকে। এভাবেই হঠাৎ করে সে এক ব্যক্তির প্রোফাইলে কিছু অদ্ভুত অপরাধের রেকর্ড খুঁজে পায়। আর দেরি না করে সে সেই স্থানের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে সে দেখে জেমস নামের একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। রক্তমাখা সেই দৃশ্য, ছড়িয়ে ছিটিয়ে থাকা আতঙ্ক, সবকিছুই যেন হিম করে দেয় শালের মন। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার, খুনি ইতিমধ্যেই সেখান থেকে পালিয়ে গেছে। শাল দ্রুত জেমসের অতীত ফুটেজ স্ক্যান করতে থাকে, কিন্তু এক অদ্ভুত সত্য সামনে আসে। জেমসের সমস্ত পুরনো ফুটেজ ব্লক করে রাখা হয়েছে। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অদৃশ্য হয়ে গেছে ইথার থেকে। কিন্তু কিভাবে, কে এমন করতে পারে, আর কেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই শাল এগিয়ে চলবে আরও গভীর এক অন্ধকারের দিকে, যেখানে সত্যি আর মিথ্যার মাঝে পার্থক্য করা হবে প্রায় অসম্ভব। এরপর শাল জেমসের সাথে ঘটে যাওয়া সমস্ত ফুটেজ রিসাইকেল করতে শুরু করে। আর তখনই সামনে আসে এক অবিশ্বাস্য সত্য। কিলার এতটাই কৌশলী ছিল যে সে জেমসকে হত্যা করার আগে তার চোখ হ্যাক করে নিয়েছিল। ফলে জেমস আর নিজের চোখ দিয়ে কিছুই দেখতে পারছিল না, বরং দেখতে বাধ্য হচ্ছিল কিলারের চোখ দিয়ে। এই কারণেই জেমসের মস্তিষ্কে খুনির কোনো ছবি, কোনো তথ্যই রেকর্ড হচ্ছিল না। সবকিছু ছিল নিঃশব্দ, অন্ধকার। শাল হাল ছাড়ে না, রিসার্চ চালিয়ে আরও কিছু ভয়ঙ্কর ফুটেজ আবিষ্কার করে সে। সেই ফুটেজগুলোতে দেখা যায় একই কৌশলে কিলার আরও কিছু নিরীহ মানুষকে হত্যা করেছে। ঠিক তখন
ঘটনাস্থলে থাকা সিনিয়র ডিটেকটিভ চার্লি এগিয়ে আসে। শালকে বলে, জেমস তার মৃত্যুর কিছুক্ষণ আগে একটি মেয়েকে দেখেছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই মেয়ের কোনো প্রোফাইল, কোনো আইডেন্টিটি ইথারে পাওয়া যাচ্ছিল না। চার্লির কথা শুনেই শালের মনে ঝড়ের মতো ভেসে আসে সেই রহস্যময়ী মেয়ের মুখ, যাকে কিনা আমরা গল্পের একেবারে শুরুতে দেখেছিলাম। শাল আর এক মুহূর্ত নষ্ট করে না, নিজের ব্রেন থেকে সেই মেয়েটির ফুটেজ বের করে চার্লির কাছে পাঠিয়ে দেয়। দিন শেষ হয়, নেমে আসে রাতের আধার, কিন্তু শালের মনে তখনও বিশ্রামের কোনো জায়গা নেই। সে গভীরভাবে সেই মেয়েটির ফুটেজ বিশ্লেষণ করতে থাকে। ঠিক তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। মেয়েটির সমস্ত ফুটেজ আচমকা শালের মস্তিষ্ক থেকে মুছে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সবকিছু উধাও, যেন কোনো অদৃশ্য শক্তি তার স্মৃতি থেকে চুরি করে নিচ্ছে ওই মেয়ের অস্তিত্ব। শাল হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে এখানে যা ঘটছে তার পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র। অবিলম্বে সে চার্লির সাথে দেখা করতে বেরিয়ে পড়ে, কারণ সে জানে এই রহস্যের গভীরে যে সত্য লুকিয়ে আছে তা শুধুমাত্র একসাথে কাজ করলেই আবিষ্কার করা সম্ভব। চার্লি তখন শালকে জানা তার ব্রেন থেকেও ঠিক একইভাবে ওই মেয়েটির সকল প্রকার ফুটেজ একেবারে মুছে ফেলা হয়েছে। এতটা নিখুঁত হ্যাকিং এমন কিছু আগে কখনো দেখা যায়নি। আর তাই দেরি না করে দুজনে সাহায্য চায় টেক কন্ট্রোলার লেস্টারের কাছে। লেস্টার প্রথমেই জেমসের ফুটেজ অ্যানালাইসিস করতে শুরু করে। কিছুক্ষণ পর লেস্টার যা জানায় তা শুনে সবার গায়ে কাটা দিয়ে ওঠে। জেমসকে খুন করার ঠিক পরেই তার মস্তিষ্ক থেকে সমস্ত ফুটেজ মুছে ফেলা হয়েছিল। শুধু তাই নয়, খুনি ইচ্ছে মতো কিছু নতুন ফুটেজ অ্যাড করে রেখেছিল, যাতে আসল ঘটনা কেউ কখনো জানতে না পারে। আরও ভয়াবহ তথ্য সামনে আসে। জেমসের মৃত্যুর প্রায় এক সপ্তাহ আগে থেকেই তার জীবনের অনেক অংশের ফুটেজ কেটে ফেলা হয়েছিল। একা জেমস নয়, এই একই প্যাটার্নে খুন হওয়া আরও অনেকের ফুটেজ আগেভাগেই ডিলিট করে রাখা হয়েছিল। এতে বোঝা যায় এই খুনগুলো শুধু তীব্র রাগ বা ব্যক্তিগত শত্রুতা থেকে ঘটেনি, বরং এর পেছনে রয়েছে অত্যন্ত নিখুঁত এবং পরিকল্পিত অপারেশন। লেস্টার তখন ডিটেকটিভ এবং শালকে সতর্ক করে জানা, এই খুনগুলো কোনো একজন মানুষ করছে না, বরং এর পেছনে থাকতে পারে একটি পুরো হ্যাকিং টিম। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হত্যা একটি নির্ভুল মাস্টার প্ল্যানের অংশ। শাল অবাক হয় না, কারণ তার মনে তখনও ঘুরে ফিরে আসছিল সেই অজানা মেয়েটির মুখ। সে ঠিক করে ফেলে এবার সে ইথারে প্রবেশ করবে, আর যেভাবেই হোক খুঁজে বের করবে সেই প্রোফাইলবিহীন মেয়েটির অস্তিত্ব। সে জানে এই মেয়েটির পেছনেই লুকিয়ে আছে সেই ভয়াবহ ষড়যন্ত্রের মূল চাবিকাঠি। একটু ঘাটাঘাটি করতেই শাল এমন এক সত্য দেখতে পায় যা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, কারণ ঘটনা এতটাই অস্বাভাবিক যা স্বাভাবিক যুক্তির সব সীমা ছাড়িয়ে যায়। সেদিন শুধু সে একা না, আরও 10 জন ব্যক্তি ওই রহস্যময় মেয়েটিকে দেখেছিল। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো সকলের ব্রেন ফুটেজই কেউ একজন এডিট করে দিয়েছে, নিখুঁতভাবে। এরপর এক সকালবেলা শাল নিজের বাড়ির সামনে বসে তার মৃত ছেলের স্মৃতিগুলো দেখতে থাকে, যেখানে দেখা যায় তার ছেলে মৃত্যুর আগে 2 জন অচেনা মেয়ের সাথে কোথাও যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই তার চোখ হ্যাক করে নেওয়া হয়। তখন থেকেই ছেলের চোখ আর ছেলের ছিল না, সে দেখতে শুরু করে অন্য কারো চোখ দিয়ে। আর তার কিছুক্ষণ পরেই তার হত্যা ঘটে। তার সব ফুটেজ নিখুঁতভাবে এডিট করে ইথারে আপলোড করে দেওয়া হয়। একটা সাজানো বাস্তবতা যা আসলে ছিল মিথ্যার মোড়কে মোড়ানো। বিষয়টা বুঝেই শাল আর দেরি করে না, সে ছুটে যায় ঘটনাস্থলে। সেখানে পৌঁছে পুলিশ তখন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিল, যার নাম মালে। ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসে একটা ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ। পুলিশ বের হয়ে যায় দেখতে, আর সেই ফাঁকেই অজানা কেউ পেছন থেকে এসে এক পুলিশ সদস্যকে খুন করে ফেলে, নিঃশব্দে, নিখুঁতভাবে। শাল আর এক মুহূর্ত অপেক্ষা করে না, সে সঙ্গে সঙ্গে তার ডিপার্টমেন্টে যোগাযোগ করে, আরও ব্যাকআপ চায়, আর নিজে ছুটে যায় সেই রহস্যময় কিলারের পেছনে। অজানা এক দৌড়ের শুরু হয়, যার শেষ কোথায় তা তখনও কেউ জানত না। কিন্তু ঠিক সিঁড়ি বেয়ে নামার সময় শালের চোখ হঠাৎ গ্লিস করে যায়। সঙ্গে সঙ্গেই সে ভারসাম্য হারিয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। কষ্টে উঠে দাঁড়িয়ে সে সামনে দাঁড়ানো ট্রেনের ভিড়ে কিলারকে খুঁজতে শুরু করে। কিন্তু হঠাৎ আরেকটি ট্রেনের প্রচণ্ড ধাক্কায় সে ছিটকে পড়ে যায় রেল লাইনে। এই সিনগুলো পরিষ্কার করে দেয় তাকে ঠকানোর পুরো পরিকল্পনাটা আগে থেকেই সাজানো ছিল। কিলার তখন শালের চোখ হ্যাক করে তার সামনে ভুয়া ট্রেনের ছবি দেখিয়েছিল। বাস্তবে সেখানে কোনো ট্রেনই ছিল না। আর এই ভেলকির সুযোগেই কিলার নির্বিঘ্নে পালিয়ে যায় অদৃশ্যের পথে। এরপর শাল ক্লান্ত হতাশ মনে অফিসে ফিরে যায়। সে চার্লির সাথে দেখা করে আর পুরো ঘটনা খুলে বলে। চার্লি তখন তাকে জানা 2 জন মেয়ের মধ্যে একজন ছিল ক্রিস্টিয়ান সেন্টার নামের এক বিশিষ্ট ব্যক্তির মেয়ে। যদিও তারা কিছুদিন আগে সম্পর্ক ছিন্ন করেছিল, তবুও লুকিয়ে লুকিয়ে দেখা করছিল সেদিন। এতক্ষণে শালের কাছে ছবিটা একটু একটু করে পরিষ্কার হতে শুরু করে। সে অনুভব করে এই হ্যাকার কিলার দেশের অভিজাত ধনী ব্যক্তিদের জীবন নিয়ে খেলছে, তাদের সাথে চালিয়ে যাচ্ছে অপরাধের এক নিখুঁত খেলা। আর এখন শাল দেখতে পায় তার একের পর এক ক্লায়েন্ট রহস্যজনকভাবে খুন হয়ে যাচ্ছে। চার্লি তখন শালকে জিজ্ঞাসা করে, আমরা এই অতিমেধাবী হ্যাকারকে ধরব কিভাবে? শাল কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে তখন একটি পরিকল্পনার রেখা ভেসে ওঠে। সে ঠিক করে কিছুদিনের জন্য সে নিজেই আন্ডার কাভারে চলে যাবে।
তবে ইথারে তার প্রোফাইল থাকবে আগের মতোই, একজন প্রভাবশালী ধনী ব্যক্তির রূপে। এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে সে একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু প্রতিটি পদক্ষেপে সে সতর্ক, কারণ এই গোপন অপারেশন সম্পর্কে তার ছাড়া যেন আর কেউ কিছুই জানতে না পারে। এজন্যই শালের প্রয়োজন হয় একজন দক্ষ হ্যাকার, একজন এমন কেউ যে অদৃশ্য থেকে কাজ করতে পারে, যার অস্তিত্ব ইথারে স্পষ্ট না। শালের প্ল্যান অনুযায়ী অ্যানো নামের এক রহস্যময় হ্যাকার তার সাথে যোগাযোগ করে। পরদিন শাল যখন নির্ধারিত অ্যাপার্টমেন্টে অ্যানোর সাথে দেখা করতে যায়, তখন হঠাৎ করেই সে অবাক হয়ে যায়। অ্যানো আসলে সেই মেয়েটি যাকে সে গল্পের একেবারে শুরুতে দেখেছিল। সে বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। অ্যানো তখন শালের সঙ্গে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। এই অ্যাপার্টমেন্টের পাশেই বসেছিল ডিটেকটিভ লেস্টার, যার কাজ ছিল অ্যানোর কথোপকথন মনিটর করা। কিন্তু অবাক করা বিষয় হল, অ্যানো সেই অ্যাপার্টমেন্টে উপস্থিত থাকলেও তার অবস্থান ইথারে কোথাও ধরা পড়ছিল না। শুধু মুখের সামনে নয়, ডেটার জগতেও সে ছিল অদৃশ্য। কিন্তু ঠিক তখনই যখন অ্যানো তার কাজ শুরু করে দেয়, ইথার ছায়ার মতো তার লোকেশন ট্র্যাক করতে থাকে। শাল আগে থেকে অ্যানোকে সাবধান করে বলেছিল, তুমি আমার বিগত 1 মাসের অতীতকে এমনভাবে এডিট করো যেন সবকিছুই আমার ইচ্ছে মতো হয়ে যায়। তবে মনে রেখো, যদি কোনো চালাকি করো তবে এটাই হবে তোমার জীবনের শেষ দিন। শালের হুঁশিয়ারির কথা মনে রেখেই অ্যানো মনোযোগ দিয়ে সেই সময়ের দৃশ্য দেখতে থাকে। সেই সময় যখন শাল প্রথমবার ফিজিক্যাল হওয়া মেয়েটিকে দেখেছিল। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে অ্যানো সিদ্ধান্ত নেয়। তারপর ধীরে ধীরে নিখুঁত দক্ষতায় অ্যানো সেই আসল রেকর্ডগুলো সম্পূর্ণ মুছে ফেলে এবং সেখানে এমন একটি দুর্দান্ত বাস্তবসম্মত এডিট বসিয়ে দেয় যেন পুরো ঘটনাই কখনো ঘটেইনি। দৃশ্যপটে রাত গভীর, নীরব শহরের নিঃশব্দ বাতাসে যেন কেবল নিখুঁত নিস্তব্ধতা। ভিডিও ফুটেজে স্পষ্টতই দেখা যাচ্ছে শাল সেখানে কোনোদিন ছিলই না। এই অবিশ্বাস্য কারিগরি দেখে শাল বিস্ময়ে অ্যানোকে জিজ্ঞেস করে, তুমি কি এই এডিটিংয়ের মাধ্যমে মার্ডারও গায়েব করে দিতে পারবে? অ্যানো একবার চোখ তুলে শান্ত গলায় বলে, সবকিছু নির্ভর করে মার্ডার আর কাকে মেরেছে তার উপর। শালের চোখে ঝিলিক খেলে যায়। মনে হয় তার মনেও কোনো অন্ধকার পরিকল্পনা খেলা করছে। কিছুক্ষণের জন্য অ্যানো তার সব কাজ শেষ করে, কিন্তু ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। হঠাৎ করেই অ্যানোর সমস্ত ডাটা, পরিচয়, অস্তিত্ব সবকিছু অদৃশ্য হয়ে যায়। এক নিমিষে যেন সে কোনোদিন ছিলই না। অ্যানো নিঃশব্দে উঠে দাঁড়ায়, তার চোখে এক গভীর ক্লান্তির ছায়া। তবে ভেতরে জমে থাকা ভয় আর চাপে একটুও ভাঙেনি সে। অ্যানো তখন শালের অ্যাপার্টমেন্ট থেকে চলে যেতে প্রস্তুত হয়। ঘরের বাতাস ভারী হয়ে আসে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা অ্যানো জানে তার পেছনে কি ভয়ঙ্কর ছায়া তৈরি হতে চলেছে। শাল তখন অ্যানোকে শান্ত কণ্ঠে বলে, তুমি সবার ব্রেন এডিট করতে পারো, কিন্তু আমি তোমাকে যেভাবে দেখেছি, আমার ব্রেনকে তুমি কোনোভাবেই এডিট করতে পারবে না। এই কথাটি শুনে অ্যানো হঠাৎ থেমে যায়। তার চোখের পলকে এক অদ্ভুত অন্ধকার ছায়া নেমে আসে। সে ধীরে ধীরে ব্যাগের ভিতর থেকে একটি বন্দুক বের করে, শালের ঠিক কপালের দিকে তাক করে ধরে আর বলে, তোমার ফুটেজ হয়তো ডিলিট করতে পারবো না, কিন্তু তোমাকে ডিলিট করার রাস্তা আমার জানা আছে। শাল হতবাক হয়ে যায়। তার চোখ বিস্ফারিত, মুখে কোনো শব্দ নেই। সে হা করে তাকিয়ে থাকে অ্যানোর হাতে ধরা সেই বন্দুকের দিকে। শালের মনে হয় এই সেই বন্দুক, ঠিক এই বন্দুকটি মার্ডারের প্রতিটি ফুটেজে সে দেখেছিল। হঠাৎ শাল একটু পেছনে তাকায়, আর ঠিক তখনই একটি ফাঁকা গুলির শব্দ। চোখের পলকে অ্যানো সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। চারপাশ খালি, কোনো ছায়াও নেই, কোনো অস্তিত্বও নেই। শাল তখন পাগলের মতো চারপাশে খুঁজতে থাকে, কিন্তু কিচ্ছু পায় না। যেন সে কোনো মানুষ নয়, বরং এক ভয়ঙ্কর বিভ্রম, একটি ডিজিটাল ছায়া, একটা অদৃশ্য ভূত। বন্ধুরা, এই সময়ের সিনগুলো দেখে মনে হচ্ছিল অ্যানো আসলে কোনো হ্যাকার না, বরং সে এক ভয়ঙ্কর অতিপ্রাকৃত সত্তা, যে চোখের পলকে হারিয়ে যেতে পারে বাস্তবতা থেকে। তো যাই হোক, এরপর একটু পরেই লেস্টার অফিসের বাইরে এসে বলে, আমি বহু চেষ্টা করেও অ্যানোর কোনো মূল ডাটা খুঁজে পাইনি। তবে লেস্টার থেমে যায় কিছুটা, তার কণ্ঠে ভেসে ওঠে চিন্তার গম্ভীরতা। একটা প্রক্সি ডাটা পেয়েছি। এই তথ্য পাওয়ার কিছুক্ষণের মধ্যেই শাল তার অফিসে ফিরে। সেখানে চার্লি তাকে জানায়, আমাদের অফিস এখন এই কেস হ্যান্ডেল করার জন্য একজন সিকিউরিটি এক্সপার্টকে হায়ার করেছে। নাম তার সাইরস। সাইরস একজন ঠান্ডা মাথার বুদ্ধিদীপ্ত অনুসন্ধানকারী। সে লেস্টারের দেওয়া সেই প্রক্সি ডাটাকে ব্যবহার করে অ্যানোর লোকেশন ট্রেস করতে শুরু করে। একই সঙ্গে সে অ্যানোর ডিটেইলস ঘেঁটে দেখতে থাকে। অল্প কিছু রিসার্চ করতেই সাইরস আবিষ্কার করে অ্যানো আরেকজন ব্যক্তির প্রোফাইল ডিলিট করার চেষ্টা করছে। ফুটেজে দেখা যাচ্ছিল একটি ছবি অবৈধভাবে আমদানি করা হচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে অ্যানো সেই ফুটেজটিকে এমনভাবে এডিট করে যেন সেই ছবিটা ওই লোকটির নিজস্ব আবিষ্কার, একটি নিখুঁত সন্নিবেশ, একটি প্রতারণামূলক সত্য। এর পরের দিন সকালে অ্যানো তার পুরো প্রোফাইল প্রক্সি বদলে ফেলে। ফলাফল, ডিটেকটিভ টিম আবারও তাকে পুরোপুরি হারিয়ে ফেলে। অ্যানোর আর কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। চারপাশ যেন হঠাৎ থেমে যায়। তাদের টিমের মাঝে নেমে আসে বিভ্রান্তি আর হতাশা। ঠিক তখনই একজন এজেন্ট অফিসে প্রবেশ করে ধীর কণ্ঠে বলে, ঠিক তখনই আসে এক চাঞ্চল্যকর খবর। নিক্স, ডিটেকটিভ ইউনিটের একজন অভিজ্ঞ সদস্য, কেউ একজন তাকে নির্মমভাবে হত্যা করেছে। শাল সঙ্গে সঙ্গে নিক্সের ব্রেন স্ক্যান করে, তার অতীতের রেকর্ড বিশ্লেষণ করতে শুরু করে। দেখা যায় আগের সব খুনের মতোই
নিক্সও নিজেকে হত্যা করেছে বলে দেখানো হচ্ছে, আর তারপরেই সমস্ত কিছু নিখুঁতভাবে এডিট করা হয়েছে। এই ঘটনায় গোটা ইউনিট এক মুহূর্তে থমকে যায়। ডিটেকটিভ কমিশনার জোসেফ কঠিন কণ্ঠে বলে, যত দ্রুত সম্ভব এই কেস তোমাদের শেষ করতেই হবে। চার্লি তখন শালকে বলে, তোমাকে আরও গভীরভাবে আন্ডার কাভারে যেতে হবে। তোমাকেই খুঁজে বের করতে হবে কিভাবে খুনি বারবার নিজেকে সবার চোখের সামনে থেকেও লুকিয়ে ফেলছে। শাল সিদ্ধান্ত নেয় এবার সে নতুন একটি পরিকল্পনায় নামবে। সে কিছু বিশেষ ড্রাগ কিনবে আর নিজের স্মৃতিগুলো মুছে ফেলার জন্য আবারও অ্যানোকে ডেকে আনবে, এবং পরিকল্পনাটি সফল হয়। অ্যানো আবারও শালের ডাকে সাড়া দেয়। সে শালের ব্রেন থেকে স্মৃতিগুলো এমন নিখুঁতভাবে মুছে ফেলে যেন সেদিন রাতে শাল ড্রাগ কেনা তো দূরের কথা, কারো সাথেও কোনো দেখা হয়নি। একটু পরে শাল এবং অ্যানো দুজনে মিলে সেই বিশেষ ড্রাগ গ্রহণ করে। সেই সময় শাল এক প্রশ্ন করে, তোমার কোনো ডেটা তো ইথারে খুঁজে পাওয়া যায় না, কিন্তু কিভাবে? অ্যানো শান্ত স্বরে উত্তর দেই, ইথারে খুব বেশি নিরাপত্তা নেই। একটি গভীর নিঃশব্দ ভয়ের ছায়া যেন এই কথাটার মাঝে ঢুকে পড়ে। অ্যানো তখন ধীরে গলায় বলে, তাই তো আমি ইথারে আমার কোনো ডেটাই রাখি না। আমার বয়স যখন 18 হয় তখনই আমি আমার পুরো প্রোফাইল জ্বালিয়ে দিয়েছিলাম। এই কথাগুলোর মাঝেই তারা আবারও ড্রাগ গ্রহণ করতে শুরু করে। ড্রাগের প্রভাব যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন এক অদ্ভুত আকর্ষণে তারা দুজন জড়িয়ে পড়ে, একটি গোপন ফিজিক্যাল সম্পর্কে। পরের দিন সকালে অ্যানো যখন বাথরুমে যায় তখন শালের অতীত খুঁজতে শুরু করে, এবং যেই তথ্য সে আবিষ্কার করে তা তার ভেতরটা যেন এক ঝড় তুলে দেয়। অ্যানো দেখতে পায় শাল কোনো সাধারণ ব্যক্তি না, সে একজন ফার্স্ট ক্লাস ডিটেকটিভ, একজন বিশেষ এজেন্ট। এই সত্যটা জানার পর অ্যানোর চোখে এক রহস্যময় উন্মত্ততা খেলে যায়। এক মুহূর্ত দেরি না করে সে ডিটেকটিভ লেস্টারকে ঠান্ডা মাথায় হত্যা করে, সেখান থেকে গা ঢাকা দেয়। কিছুক্ষণ পর শাল একটি ফোন কল পায়। অ্যানোর ভয়াল কণ্ঠ শোনে, আমাকে খোঁজার চেষ্টাও করো না, আমাকে খুঁজতে আসলেই তুমি মারা পড়বে। চোখে মুখে বিস্ময়ের ছায়া নিয়ে চার্লি ঘটনাস্থলে উপস্থিত হয়। সে লেস্টারের হত্যাকাণ্ডের ফুটেজ পরীক্ষা করতে থাকে। ফুটেজে দেখা যায় ঠিক আগের সব খুনের মতোই একই কৌশলে নিখুঁতভাবে লেস্টারকেও হত্যা করা হয়েছে। এই ঘটনায় চার্লি শালকে কিছু সময়ের জন্য বিশ্রামে পাঠায়, বাড়িতে ফিরে যেতে বলে। ঘরে ফিরে শাল নিজেকে সামলে নিতে একটু ড্রিঙ্ক করতে যায়। ঠিক তখনই তার মোবাইল স্ক্রিন জ্বলে ওঠে। অ্যানোর একটি বার্তা, একটি নিঃশব্দ হুমকি, একটি ঠান্ডা রক্তের ঘোষণা, আমি তোমাকে পুরোপুরি হ্যাক করে ফেলেছি। এক মুহূর্তেই শালের চারপাশের সবকিছু নিঃশব্দে জমে যায়। তার পৃথিবী যেন এক অদৃশ্য ছায়ায় ডুবে যেতে থাকে। শাল তখন ক্রোধে কাঁপতে কাঁপতে বলো, আমি যে করেই হোক তোমাকে ধরেই ফেলব। তার এই হুমকির উত্তরে অ্যানন ঠান্ডা গলায় বলো, তুমি আমাকে এখনো ঠিকমতো চিনতেই পারো নাই। ঠিক এই মুহূর্তে শালের চোখ হঠাৎ গ্লিস হয়ে যায়। সে নিজের চোখে আর কিছুই দেখতে পায় না, বরং অন্য কারো চোখ দিয়ে দৃশ্য দেখতে শুরু করে। অর্থাৎ যে কেউ তখন যা কিছু দেখছিল তাই যেন শাল নিজের চোখে অনুভব করতে থাকে। প্রথমেই সে দেখতে পায় কেউ একজন পুরুষকে ধাওয়া করে তার জীবন নাশ করতে যাচ্ছে। লোকটি যখন আঘাতে জর্জরিত হতে থাকে শালের মনে হতে থাকে শুধু তাকেই যেন কেউ উড়াধুরা পিটিয়ে বেড়াচ্ছে। এরপরেই সে আরেকজনের চোখ দিয়ে দেখতে থাকে। সেখানে সে দেখতে পায় একটি হিংস্র কুকুর তার দিকে তেড়ে আসছে। তারপর আবার একটি সম্পূর্ণ অদ্ভুত দৃশ্য। সে যখন ঘাম ভেজা অবস্থায় উঠে দাঁড়ায় তার নিজের ঘরের চারদিকে শুধু ইঁদুর আর ইঁদুর ছুটোছুটি করতে থাকে। তারপরই হঠাৎ শালের চোখের সামনে ভেসে ওঠে তার ছেলের শৈশবের একটি ভিডিও। সেই ভিডিওতে সে দেখতে পায় তার একমাত্র ছেলে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিঃশব্দে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। শালের বুকের ভেতরটা যেন ফেটে যেতে থাকে। কিছু সময় পর ধীরে ধীরে সে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, কিন্তু তার চোখের ভেতর এখনও কাঁপতে থাকে সেই দৃশ্যগুলোর প্রতিচ্ছবি। কিন্তু এই স্বাভাবিক অবস্থাটা খুব বেশি সময় ধরে থাকল না। শালের চোখ আবারও গ্লিস হয়ে ওঠে। এবার সে তার চারপাশে দেখতে পায় ধ্বংস, আতঙ্ক আর আগুনের লেলিহান শিখা। সে কিছুই বুঝে উঠতে পারে না। চিৎকার করতে করতে চারদিকে এলোপাতারি গুলি চালাতে শুরু করে। গুলির আওয়াজে তার রুমের পাশেই থাকা টমাস দৌড়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই শালের চোখ আবারও স্বাভাবিক হয়ে যায়। সবকিছু দেখে মনে হচ্ছিল যেন কেউ একজন ওর চেতনাকে জোরপূর্বক নিয়ন্ত্রণ করছিল। এরপর সে দ্রুত তার গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তা ছিল একেবারে ফাঁকা, কোনো ট্রাফিক নেই, কোনো শব্দ নেই। সে গাড়ি চালিয়ে সোজা এগিয়ে যেতে থাকলে হঠাৎ একটি গাড়ির সঙ্গে ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় তার। ঘটনাস্থলে ছুটে আসে চার্লি। সে তখন কাঁপা কণ্ঠে বলে, চার্লি, আমার চোখ কেউ হ্যাক করে ফেলেছে। আমি যা কিছু দেখছি সব উল্টোপাল্টা। আমি নিজের চোখে আর বিশ্বাস রাখতে পারছি না। চার্লি তখন গম্ভীর মুখে বলো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব সেই হ্যাকারকে খুঁজে বের করো, তাহলেই আমরা এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পাব। কিন্তু পরিস্থিতি তখন আরও জটিল হয়ে ওঠে। এর কিছুক্ষণ পরেই সেখানে এক ডিটেকটিভ হাজির হয়। শালকে জানায় যে তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে। শাল তখন হতবাক হয়ে ইথারে ঢুকে সেদিনের ঘটনার রেকর্ড দেখতে থাকে। আর তখনই সে যা দেখে তা তার হৃদয় ভেঙে চুরমার করে দেয়। সেদিন সে যেভাবে এলোপাতারি গুলি চালিয়েছিল ঠিক সেই গুলিতেই টমাসের মৃত্যু হয়েছিল। এই মারাত্মক সত্য জানার পর
শালকে রিমান্ডে নেওয়া হয়। সেখানে তাকে একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। তবে শাল বারবারই একটাই কথা বলে, আমার কোনো দোষ নেই, বরং আমি নিজেই ফাঁদে পড়েছি। কেউ একজন আমার জীবনটাকেই নিয়ন্ত্রণ করছে, ফাঁসানো হয়েছে আমাকে। শাল ক্ষোভে কাঁপতে কাঁপতে বলে, 9 মিমির একটা গুলি কিভাবে টমাসের বুকে এত বড় ছিদ্র করে, এটা তো অসম্ভব। তখনই পুলিশ জবাব দেয়, তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছ, কিন্তু তোমার হাতে কোনো প্রমাণ নেই। এই কথা শুনে শাল প্রচণ্ড রেগে যায়, চোখ জল জল করে ওঠে তার। সে দাঁড়িয়ে বলে, তাহলে আমাকেও অ্যারেস্ট করার মতো কোনো এভিডেন্স তোমাদের কাছেও নেই? পুলিশ মাথা নেড়ে জানায়, এই কেসের সমাধান না হওয়া পর্যন্ত তুমি আমাদের করা নজরদারিতে থাকবে। একজন এজেন্ট সব সময় তোমার উপর নজর রাখবে। ঘটনার পর শাল ফিরে আসে তার বাড়িতে, কিন্তু শান্তি সেখানেও নেই। এজেন্টটি তার চোখে হ্যাক করে, শালের প্রতিটি নড়াচড়া, প্রতিটি দৃষ্টি, সবকিছু পর্যবেক্ষণে রাখে। এই নজরদারির জাল থেকে নিজেকে মুক্ত করতে শাল অভিনয় করতে শুরু করে। চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে সে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু মনের ভেতর তখন চলছে এক নিঃশব্দ পরিকল্পনা। চোখ বন্ধ অবস্থায় ধীরে ধীরে হাতে তুলে নেয় নিজের বন্দুকটি, আর নিঃশব্দে সেই নজরদারির চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ে ঘরের বাইরে। এরপরেই হঠাৎ করে সে চোখ মেলে সামনে দাঁড়িয়ে থাকা একজন এজেন্টকে শক্ত ঘুষি মেরে বেহুশ করে ফেলে। পরিস্থিতি এক ঝটকায় পাল্টে যায়। অন্ধকারে গা ঢাকা দিয়ে শাল দ্রুত ছুটে যায় শহরের পুরনো একটি ক্লক টাওয়ারের দিকে। সেই নির্জন ধোঁয়ায় মোড়ানো জায়গায় এসে সে দেখে এন সেখানে অপেক্ষা করছে। এন কোনো উত্তেজনা না দেখিয়ে শান্ত গলায় বলে, আমি কিছুই করিনি, কেউ একজন আমাদের ফাঁদে ফেলছে। শাল অবাক হয়ে তাকিয়ে থাকে। এন আবার বলে, কোনো এক অজানা হ্যাকার লুকিয়ে লুকিয়ে আমাদের দুজনের চোখই হ্যাক করে নিয়েছে। এখন আমরা কেউই নিজেদের চোখের দেখা বিশ্বাস করতে পারছি না। আমরা দুজনই এখন চরম বিপদের মধ্যে আছি। এই বাক্যগুলো উচ্চারিত হতেই গল্পে তৈরি হয় এক গভীর মোড়, যেখানে সবকিছু এলোমেলো হয়ে যায়। আমরা তো জানতাম অ্যানো নামের সেই রহস্যময় হ্যাকারটি শালের চোখ হ্যাক করে ফেলেছে। এমনকি ধারণা ছিল এই খুনগুলো হয়তো অ্যানোই করে যাচ্ছে। তবে যদি এদের দুজনকেই কেউ হ্যাক করে থাকে, তাহলে সেই তৃতীয় ব্যক্তিকে? সে কি আমাদের সবার চেনা কোনো মুখ, নাকি একেবারে ছায়ার আড়ালে লুকিয়ে থাকা এক অচেনা শত্রু? এই দ্বিধা, এই রহস্যের মধ্যে যখন এন আর শাল নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই চারদিক থেকে উদ্ভ্রান্ত শব্দে সেখানে হাজির হয় পুলিশ। গাড়ির হেডলাইটের তীব্র আলোয় মুহূর্তে বদলে যায় পরিবেশ। অস্থির চোখে এন চারদিক দেখে নেয়, তারপর ফুরসত বুঝে শালকে আর একবার না তাকিয়েই ছায়ার মতো মিলিয়ে যায় শহরের ভিড়ে। এরপর সেই জায়গায় আসে ডিটেকটিভ চার্লি আর সাইফার। তারা ঘটনাস্থল ঘিরে ফেললে শাল সামনে এসে গলায় কাঁপুনি নিয়ে বলে, এন পুরোপুরি নির্দোষ, সে কাউকেই হত্যা করেনি। চার্লি ও সাইফার তখন একে অপরের দিকে তাকায়, তাদের চোখে সন্দেহ, মুখে নিঃশব্দ প্রতিক্রিয়া। হয়তো এটাই সেই মুহূর্ত যখন সত্যের চেয়ে বিশ্বাসটাই বেশি বিপজ্জনক হয়ে ওঠে। শাল একটানা বোঝানোর চেষ্টা করল, বরং আমাদের দুজনের চোখই কোনো এক তৃতীয় ব্যক্তি হ্যাক করেছে, আমাদের ক্লায়েন্টদের হত্যা করেছে। কিন্তু শত চেষ্টা করেও চার্লি শালের কথায় বিন্দুমাত্র পাত্তা দিল না, বরং আরও কঠোর নজরদারির আদেশ দিয়ে দিল শালের বাড়িতে। ওদিকে অফিসের এক কোনায় বসে ডিটেকটিভ সাইফার আর একজন এজেন্ট মনোযোগ দিয়ে শালের উপর নজর রাখছিল। ঠিক তখনই সাইফারের চোখে পড়ে এক অস্বাভাবিক দৃশ্য। সে সন্দেহজনক কিছু দেখে সেখান থেকে দ্রুত সরে যায়। অন্যদিকে অ্যানো শালের চোখ আবারও গ্লিজ করিয়ে দেয়। ফলে শালের উপর নজর রাখা এজেন্টরা ভুলভাল তথ্য পেতে থাকে। সবকিছু এলোমেলো হয়ে যায় তাদের কাছে। এই সুযোগ কাজে লাগিয়ে অ্যানো শালকে SMS করে জানায়, আমি তোমার সাথে দেখা করতে চাই। কিন্তু সমস্যা ছিল, শালের বাড়িতে পুলিশের কঠোর নজরদারি, সরাসরি সেখানে আসা অসম্ভব। তাই পরিস্থিতি সহজ করতে অ্যানো পুলিশ সার্ভার হ্যাক করে ভুলভাল অ্যালার্ম বাজিয়ে দেয়। হঠাৎ গোটা বাড়ি কেঁপে ওঠে। সকল পুলিশ সদস্য তড়িঘড়ি করে বাড়ি ফাঁকা করে সেখান থেকে সরে যায়। আর ঠিক সেই মুহূর্তে অ্যানো নিঃশব্দে হাজির হয় শালের সামনে। দুজনের মুখোমুখি হওয়া যেন এক নতুন যুদ্ধের সূচনা। এই সময় শাল নিজের পিস্তলটি নিঃশব্দে লোড করে নেয়। তবে ঠিক সেই মুহূর্তেই তার চোখ আবারও গ্লিজ করতে শুরু করে। চোখের সামনে ভেসে ওঠে অন্য এক দৃশ্য। এবার সে দেখতে পায় সেই কিলারের দৃষ্টিতে সবকিছু যেন ধোঁয়ায় ঢাকা, অথচ প্রতিটি মুহূর্তে প্রাণে এসে ঠেকে শঙ্কার ঘন ছায়া। পাশ থেকে ছায়ার মতো এসে দাঁড়ায় সেই কিলার। ঠিক গুলি চালাতে যাবে এমন সময় বিদ্যুৎ বেগে ছুটে আসে অ্যানো এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই কিলারের পায়ে গুলি করে বসে। সবাই হতবাক। আর তখনই পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে সত্যের সেই অন্ধকার মুখ। আমরা দেখতে পাই এই রহস্যময় হ্যাকারটি আর কেউ নয়, বরং সে ছিল ডিটেকটিভ সাইফার নিজে। হ্যাঁ, সেই সাইফার যে এতদিন ধরে শালের চোখে হ্যাক করে তাদের ক্লায়েন্টদের একে একে হত্যা করে আসছিল। মাটিতে লুটিয়ে পড়া শাল এক হাতে নিজের অস্ত্র ধরে রাখে। তবে সাইফার এবারও থেমে থাকেনি। একবারে নিশানা করে আবার শালের দিকেই গুলি চালায়, কিন্তু সে তার আগেই ট্রিগার টিপে দেয়। গভীর স্তব্ধতার মাঝে ডিটেকটিভ সাইফার ধীরে ধীরে পড়ে যায় মাটিতে। সবকিছু শেষ। পর্দা কাটে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি শাল আর অ্যানো দাঁড়িয়ে আছে শহরের এক দৃষ্টিনন্দন লেকের পাশে। জল নিস্তরঙ্গ, আকাশে সূর্য ডুবছে ধীরে ধীরে। তারা দুজন, যারা এই ভয়াবহ অধ্যায়ের মধ্য দিয়ে পেরিয়েছে, আজ একটুখানি নিঃশ্বাস নিতে চাইছে। সব দুঃসহ, টেনশন, ভীতি আর সন্দেহকে পেছনে ফেলে দুজন দুজনের চোখে চোখ রেখে কথা বলছে। তবে সময় থেমে থাকে না।
একসময় অ্যানো বিদায়ের প্রস্তুতি নেয়। সে ধীরে ধীরে সরে যেতে থাকে। শাল নির্বাক হয়ে তার চলে যাওয়া দেখতে থাকে। ঠিক তখনই শালের চোখ আবার একবার গ্লিস করে ওঠে। এক মুহূর্ত আর কিছুই দেখা যায় না। অ্যানো যেন ধোয়ার মতো নিঃশব্দে মিলিয়ে যায় শালের চোখের সামনেই। আর এর মধ্য দিয়েই শেষ হয় আজকের এই রহস্যে মোড়া গল্প। তবে গল্পের শেষে একটি প্রশ্ন শাল আর আমাদের মনে গেঁথে থাকে। অ্যানো, তুমি কি সত্যিই ছিলে? তবে প্রশ্নটা এখানেই শেষ হয়ে যায় না। অ্যানো সে কি সত্যিই একজন মানুষ ছিল, নাকি সে ছিল কেবল শালের কোনো হ্যালুসিনেশন, কোনো স্মৃতিভ্রান্তি, কোনো এআই এর প্রতিচ্ছবি? আর গল্পের শেষে সে ঠিক কোথায় হারিয়ে যায়? এই গল্পটা শেষ হয়ে গেলেও অ্যানো সম্পর্কে জানার আকাঙ্ক্ষা আমার মনে শেষ হয় না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, অ্যানো কি বাস্তব, নাকি এ এক সাজানো ছায়া? তোমাদের মতামত জানাতে ভুল করো না। কমেন্টসে লিখে জানাও তোমাদের ভাবনা। আর হ্যাঁ, আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমাদের প্রত্যেকটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রিপশনই আমাকে অনুপ্রাণিত করে নতুন গল্প, নতুন রহস্য নিয়ে ফিরে আসতে। এই গল্পটি শুধু একটি রহস্য ছিল না, এটি ছিল মানুষের চোখ, স্মৃতি আর বিশ্বাসের সীমারেখা ঘিরে এক দারুণ প্রশ্নচিহ্ন। আজকের মতো গল্প শেষ হলেও মনটা কিন্তু থেমে নেই। মনে হচ্ছে কেউ একজন এখনো কথা বলছে, অথবা চুপচাপ দাঁড়িয়ে বিদায় জানাতে পারছে না। হয়তো অ্যানো সত্যিই ছিল, হয়তো সে কোনোদিনই ছিল না। তবে একটা জিনিস ঠিক, এই গল্পে কেউ চিরকাল থেকে যায়, আমাদের মনে, অনুভবে আর প্রশ্নে। বন্ধুরা, আজকের এই যাত্রায় সঙ্গে থাকার জন্য তোমাদের প্রতি রইল গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতা। তোমরা পাশে থাকো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিবার ফিরবো আরও গভীর, আরও স্পর্শকাতর এক গল্প নিয়ে। বিদায় বলছি না, বলছি আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সত্য আর কল্পনার সীমায় বেঁচে থেকো। আল্লাহ হাফেজ।